1857 সালের 29শে মার্চের বিকেল ব্রিটিশ ভারতে দেশীয় সেনাদের প্রশিক্ষণ চলছে ব্যারাকপুর সেনানিবাসে। এই প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছিল বিতর্কিত এনফিল্ড রাইফেল। একজন দেশীয় সিপাহী এই চর্বিযুক্ত কার্তুজ ব্যবহারে অস্বীকৃতি জানান। তাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে বিক্ষুব্ধ সেই সিপাহী ইংরেজ অফিসারকেই গুলি করে বসেন। এই সিপাহীর নাম ছিল মঙ্গল পাণ্ডে। লেফটেন্যান্ট বফকে গুলি করার সময় কেউ কেউ তাকে আটকানোর চেষ্টা করলেও বাকিরা কিন্তু ছিল সিপাহী মঙ্গল পাণ্ডের পক্ষেই। পাঠ্যপুস্তক, চলচ্চিত্র এবং ইতিহাসের বইয়ের প্রভাবে আজ এই গল্প আমাদের প্রায় সবারই জানা। এই ঘটনার ঠিক 1.5 মাস পরেই শুরু হয়ে যায় সিপাহী বিদ্রোহ। 10ই মে ব্রিটিশ ভারতের আরেকটি অংশ মিরাটে চূড়ান্ত বিদ্রোহের আগে আরও অনেক কিছু ঘটনা ঘটতে থাকে। সেই সময়কার একটি বিবরণ পাওয়া যায় ব্রিটিশ লেখক জর্জ ডডের লেখায়। কলকাতার কাছাকাছি দমদমের একটি অস্ত্রাগারের ঘটনা। দ্বিতীয় বেঙ্গল গ্রেনেডিয়ার্সের একজন নিম্ন বর্ণের হিন্দু কর্মচারী লোটা অর্থাৎ জলের পাত্র চান একজন উচ্চ বর্ণের সিপাহীর কাছে। নিম্ন বর্ণের হিন্দুর সংস্পর্শে জলের পাত্রটি অশুদ্ধ হয়ে যাবে এমন শঙ্কায় জলের পাত্রটি দিতে অস্বীকার করেন উচ্চ বর্ণের ব্রাহ্মণ সিপাহী। এই প্রত্যাখ্যানে ক্ষুব্ধ হয়ে অপরজন মন্তব্য করেন, বর্ণ নিয়ে গর্ব করার কিছু নেই, কয়েকদিন সবুর করো। সাহেবরা যে গরু এবং শূকরের চর্বি দিয়ে টোটা তৈরি করছেন, সেই টোটা যখন তোমরা দাঁত দিয়ে ছিঁড়বে তখন দেখব তোমাদের জাত কোথায় থাকে। সেই লোটা প্রার্থীর মুখের সংলাপটিকে লেখক প্রমোদ সেনগুপ্ত তার রচিত ভারতীয় মহাবিদ্রোহের বইটিতে এইভাবেই উদ্ধৃত করেছেন। মিস্টার সেনগুপ্ত জানাচ্ছেন যে এই রূঢ় বাক্য এক ব্যারাক থেকে আর এক ব্যারাকে, এক স্থান থেকে আর এক স্থানে এবং দেখতে দেখতে সমস্ত দেশময় ছড়িয়ে পড়ল। ঘটনাগুলোর বয়ানে মনে হতে পারে যে চর্বি মিশ্রিত টোটাই বোধহয় সিপাহী বিদ্রোহের মূল কারণ, কিন্তু এটি ছাড়াও এর পেছনে আরও অনেকগুলি কারণ এসে জমা হয়েছিল, যা সিপাহী তো বটেই, তার সাথে সাধারণ মানুষের মনেও ক্ষোভ ও হতাশার উদ্রেক করেছিল। তবে সেবারই প্রথম কার্তুজের ব্যবহার নিয়ে যে অসন্তোষ দেখা দিয়েছিল তা নয়। সমসাময়িক লেখক এবং সাংবাদিক জর্জ ডডের লেখা বইটি দ্য হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান রিভোল্ট অ্যান্ড এক্সপোডিশন টু পার্সিয়া, এই বইয়ে জর্জ ডড জানাচ্ছেন 1853 সালের নথি অনুযায়ী ভারতে নিযুক্ত কমান্ডার ইন চিফ বেঙ্গল আর্মির অ্যাডজুটেন্ট জেনারেলকে একটি চিঠি লেখেন। চিঠির বিষয়বস্তু ছিল কার্তুজ ব্যবহারের সঙ্গে দেশীয় সৈনিকদের সংস্কারের সংঘাত নিয়ে গভর্নর জেনারেলকে অবহিত করা। এক পর্যায়ে তিনি লেখেন, চর্বির বদলে অন্য যে কোনো গ্রিস ব্যবহার করা যাবে এবং মুখের বদলে হাত দিয়ে ছিঁড়েও টোটা ব্যবহার করা যাবে। তাতে উল্টো সন্দেহ ঘনীভূত হয় সিপাহীদের মধ্যে। 1857 সালের 10ই মে রোববার বর্তমান ভারতের উত্তরপ্রদেশের মিরাটের সেদিনের একটি দৃশ্যকল্প এঁকেছেন প্রমোদ সেনগুপ্ত তার ভারতীয় মহাবিদ্রোহ বইটিতে। চতুর্দিকে মিরাটের জনসাধারণের মধ্যে প্রবল উত্তেজনা, সর্বত্রই বন্দীদের কথাই আলোচনা হচ্ছে। বাজারে, রাস্তাঘাটে তারা সিপাহীদের দেখলেই জিজ্ঞেস করছে যে ফিরিঙ্গিদের স্পর্ধা ও অপমানের প্রতিশোধ তারা নেবে কিনা। যে অপমানের কথা উল্লেখ করা হয়েছে সেটি ছিল ঠিক আগের দিনের ঘটনা। জন উইলিয়াম সহ অন্যান্যদের বইতেও যে ঘটনাটির উল্লেখ করা হয়েছে। 85 জন দেশি সিপাহী চর্বি মেশানো কার্তুজ ব্যবহার করতে রাজি না হওয়ায় বন্দি করার পর বিচারে সাজা দেওয়া হয় 8ই মে। 9 তারিখে তাদের ইউনিফর্ম খুলে পায়ে লোহার বেড়ি পরিয়ে শহরের মধ্যে দিয়ে প্রকাশ্য দিবালোকে মার্চ করিয়ে মিরাট জেলে নিয়ে যাওয়া হয়। বাকি দিনটা নিরুত্তাপেই পার হয়েছিল বলে জানাচ্ছেন ইতিহাসবিদরা। কিন্তু পরদিন সন্ধ্যায় বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। সূর্যাস্তকালে ইংরেজরা প্রার্থনা করার জন্যে যখন গির্জায় জড়ো হতে লাগলো, ঠিক সেই সময় বন্দুকের গুলির আওয়াজ, সবাই চমকে ওঠে। এভাবেই লিখছেন মিস্টার সেনগুপ্ত। এই আওয়াজের মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় 1857 সশস্ত্র ভারতীয় জাতীয় বিদ্রোহ। এরপরে বিদ্রোহীরা চলে যান মিরাট জেলে। সেখানে গতকাল সাজাপ্রাপ্ত 85 জন বন্দী সহ প্রায় 4000 জন কয়েদিকে তারা মুক্ত করে দেন। এরপর তারা দিল্লির দিকে অগ্রসর হন। মিরাট থেকে দিল্লির দূরত্ব ছিল প্রায় 40 মাইলের মতন। সিপাহীদের দরকার ছিল একটি নেতার।
যাকে তারা সর্বভারতীয় জনসাধারণের সামনে বিদ্রোহের নেতা হিসেবে তুলে ধরতে পারবেন। ইংরেজদের আগে যেহেতু মুঘলরা ভারতবর্ষে রাজত্ব করেছিল, তাই তারা দিল্লিতে অবস্থানরত মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে পুনরায় ভারতবর্ষের সম্রাট হিসেবে ঘোষণা করেন। ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহে সিপাহীদের পাশাপাশি কোনো কোনো জায়গায় সাধারণ মানুষ, এমনকি কৃষকরাও অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। যদিও তাদের সেই অবদানের কথা অনেকেই ভুলে গিয়েছেন বলে অভিমত ইতিহাসবিদদের। উদাহরণ হিসাবে মিরাট জেলার বিজরৌলি গ্রামের এক জমিদার শাহ মালের কথা উল্লেখ করা যেতে পারে। সেই সময়কার ঘটনা প্রবন্ধ থেকে জানা যায় যে তিনি 84টি গ্রামের প্রায় কয়েক হাজার কৃষককে মাঠের হাল ছেড়ে অস্ত্র হাতে তুলে নিতে সাহস জুগিয়েছিলেন। এই বিদ্রোহে সিপাহী, কৃষক, সাধারণ মানুষের সাথে যুক্ত হয়েছিল এমন একটা শ্রেণী যাদের ছিল না কোনো সামাজিক স্বীকৃতি। সমাজের তুচ্ছ বলে বিবেচিত গণিকারাও ছিল এই সংগ্রামের অগ্রভাগে। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার অন্যান্য যে কোনো গোষ্ঠীর থেকে এই গণিকাদের কাছেই সম্ভবত বেশি কারণ ছিল। শিল্পী হিসাবে তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে যে ভূমিকা রয়েছে সেই সম্বন্ধে অজ্ঞ কোম্পানি সৈন্যরা তাদেরকে কেবল পতিতা বলেই অবজ্ঞা করত। তাদের অস্তিত্ব ও স্থাপনাগুলির সাবসিডিয়ারি অ্যালায়েন্স আওয়াধকে তারা দখল করতে তৎপর হয়ে ওঠে। আওয়াধের শাসক নবাব ওয়াজিদ আলী শাহকে তারা একজন অযোগ্য শাসক হিসাবে দেখানোর চেষ্টা করে। এভাবে যখন আওয়াধের কাছে একটা সুযোগ আসে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে গর্জে ওঠার, তখন লখনৌতে গণিকারা নবাব ওয়াজিদ আলী শাহের প্রধান সহধর্মিণী হজরত মহলের নেতৃত্বে লড়াই করেছিল। ব্রিটিশরা শুধুমাত্র যে গণিকাদেরকে অবজ্ঞা করত তা নয়, বরং তাদের আবাস স্থলগুলোকে পতিতালয় হিসাবে আখ্যায়িত করেছিল। তারা বলেছিল যে এই স্থানগুলিতে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ এবং এখানকার বাসিন্দারা রোগ ছড়ায়, যার ফলে সৈন্যদের মধ্যে মৃত্যুর হার দ্রুত বাড়ছিল। সৈন্যদের মৃত্যু বৃদ্ধির ফলে ব্রিটিশরা কোঠাগুলোর ওপর আঘাত হানে এবং সংক্রামক রোগ আইন চাপিয়ে দেয়। কিন্তু বাস্তবে এটি ছিল একটি কৌশল গণিকাদের কার্যক্রমকে সীমিত করার জন্য। যদিও ব্রিটিশরা গণিকাদেরকে ছোট করে দেখেছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এই মহিলারা সমাজের চতুর্থাংশ ছিল। অপমানের শিকার হয়ে তারা বিদ্রোহের পথে হেঁটেছিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আর নয়। গণিকারা শুধুমাত্র যুদ্ধে লড়াই করা ছাড়াও তারা তাদের আবাস স্থলেরও ভূমিকা রেখেছিল। কোম্পানির শাসকদের বিরুদ্ধে তারা বিদ্রোহীদের অর্থ সাহায্যও করেছিল। তাদের কোঠাগুলি হয়ে ওঠে পরিকল্পনা ও ষড়যন্ত্রের আবাসস্থল। এমনকি কিছু কিছু কোঠা তো তথ্য সংগ্রহের কেন্দ্রও হয়ে উঠেছিল। ব্রিটিশরা কোম্পানি সেনাবাহিনীর সৈন্যদের মনোরঞ্জনের জন্য নর্তকীদের ভাড়া করেছিল। মাস্তানি ছিলেন কানপুরের এমনই একজন নর্তকী। তার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারদের সাথে ভালো ঘনিষ্ঠতা ছিল। সৈন্যদের সাথে তার নৈকট্যের কারণে তার গোপন তথ্যের অ্যাক্সেস ছিল। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধরত ভারতীয় যোদ্ধাদের নিয়মিত তথ্য পাঠাতেন। বিষয়টি ব্রিটিশ কর্মকর্তাদের অজানা ছিল তা নয়। তারা এই কোঠাগুলিকে সন্দেহের চোখে দেখতেন এবং প্রতিশোধ নিতে তৎপর ছিলেন। বিদ্রোহের সমাপ্তির পর তারা এই স্থাপনাগুলির অনেকগুলিকে বাজেয়াপ্ত করে। তারপর তারা সেখানে তল্লাশি চালানোর জন্য ওয়ারেন্ট সংগ্রহ করে। তল্লাশি চলাকালীন তারা এই স্থাপনাগুলিকে পুরোপুরিভাবে নষ্ট করে দেন। কায়সারবাগ ছিল আওয়াধের প্রাক্তন নবাব ওয়াজিদ আলী শাহের প্রাসাদিক আবাসস্থলগুলির মধ্যে একটি। 1857 সালের একটি আন্দোলনের একটি বিশাল স্থান হয়ে ওঠে। ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় কিছু গণিকা সেখানে বসবাস করতেন। এমনকি তার কলকাতায় নির্বাসিত হওয়ার পরেও 1857 সালে ব্রিটিশরা সম্পত্তি লুণ্ঠন করে, যাতে এটি বিদ্রোহীদের আস্থানা না হয়ে যায়। তাদের লুণ্ঠন চলাকালীন তারা গণিকাদের অপার সম্পত্তির সম্মুখীন হয়, যে সম্পদ কোম্পানি বাজেয়াপ্ত করেছিল। এই প্রথমবার কোম্পানি গণিকাদের সমৃদ্ধির মুখোমুখি হয়। 1857 সালের অভ্যুত্থানকে দমন করার পর ব্রিটিশরা ভারতীয়দের, বিশেষ করে গণিকাদেরকে বন্দি করে শাস্তি দিতে চেয়েছিল। শতাব্দীর শেষের দিকে তারা নাচ বিরোধী একটি আন্দোলন গড়ে তোলে, যা গণিকাদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল এবং যেটা তাদের মর্যাদাকেও অনেকখানি হ্রাস করেছিল। তাদের মধ্যে কেউ কেউ এবং তাদের সন্তানেরাও একজন প্রতিষ্ঠিত শিল্পী ও গায়ক হয়ে ওঠেন এবং ঔপনিবেশিক ভারতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে থাকেন। এত কিছুর পরেও কিন্তু এই বিদ্রোহকে ইংরেজরা নির্মমভাবে দমন করতে সক্ষম হয়েছিল, যার পেছনে ছিল বেশ কতগুলি কারণ।
আর আজকের এই ভিডিওতে আমরা সিপাহী বিদ্রোহে গণিকাদের ভূমিকা সম্বন্ধে আলোচনা করেছি। বিদ্রোহ দমনের পেছনে কি কারণ ছিল সেই সম্বন্ধে যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও।